আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে কেমন আছেন জিজ্ঞাসা করাটাও আসলে বোকামি ভাবতে পারি, কারণ অবস্থা তো ভালো না। আসলে শিক্ষার্থীরা এখন কোন পজিশনে আছে? আসলে একটা দেশে শিক্ষার্থীরা তখনই আগ্রহ হয় যে তারা বড় কিছু করতে পারবে। আসলে বর্তমান প্রেক্ষাপটটা এমন একটা পজিশনে আছে যে কিছু করার মতো মানে এবিলিটি নেই। আসলে এত বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হলে চাকরি পায়। তাছাড়াও অন্যান্য আরো শিক্ষার্থী আছে। একেকজনের একেকটা যোগ্যতা আছে। আসলে তার যোগ্যতা নিয়ে তার বেঁচে থাকার ওই অধিকারটা নেই। আসলে বর্তমান চাকরির সিস্টেমটা আরকি অধিকাংশ শিক্ষার্থীর প্ল্যান প্রোগ্রাম হচ্ছে পড়ালেখা করবে, ভালো একটা রেজাল্ট হবে, চাকরি করবে, নিজের ফ্যামিলির সাথে কাটাবে। এটাই আসলে সবার আগে টার্গেট। কারণ বেঁচে থাকতে হলে টাকা ইনকাম করতে হয়। আর টাকা ইনকাম করার একমাত্র উপায় হচ্ছে চাকরি করা অথবা ব্যবসা করা। এটাই। আর শিক্ষার্থীর টার্গেট হচ্ছে চাকরি করা অবশ্যই, যে ভালো একটা সরকারি জব করবে অথবা ভালো একটা কোম্পানিতে জব করবে। আর বর্তমানে চাকরিটা কিভাবে করবে? বর্তমানে চাকরি বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ। ওইখানে ৫৬% লোক আরকি নেওয়া হচ্ছে সরকারি কোটায় যারা আছে, বর্তমান যে পজিশনে যারা আছে, মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, শিক্ষক, তাদের আরকি কলিগ যারা আছে মানে তাদের ফ্যামিলির লোক আরকি চাকরি দিবে। আর ৪৪% চাকরি দিবে হচ্ছে সাধারণ জনগণের মাঝে। দেশটা কি আসলে ছোট না? দেশান্দাজে দেশের মানুষও অনেক আরকি। দেশে প্রায় ১৭ কোটি মানুষ। ওই জায়গার মধ্যে সরকারি লোক ধরেন আপনি ১ কোটি চাকরি করছে। ১ কোটি জায়গায় বাকি ৪৪% আপনার আসে প্রায় কত ৮০ লক্ষর কাছাকাছি আরকি, ৮০ প্লাস বা ৮০ সামথিং এরকম। ধরেন ২ কোটি মানুষই চাকরি করবে আর বাকি ১৫ কোটি মানুষ কি করবে? আসলে বাকি ১৫ কোটি মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে না? তারা আসলে ২ বেলা ২ মুঠ খাবে। আসলে ওটা পাবে কোথা থেকে? ধরেন যে যারা চাকরি করে তাদের ফ্যামিলিকে তারা কিছু দান করে। ধরেন না আনুষ্ঠানিক কথা, আপনি আনুষ্ঠানিক আপনার এই ২ কোটি মানুষ ধরেন আরো ৫ কোটি মানুষকে টানবে। তাহলে ১৭ কোটি আর ১০ কোটি মানুষ কি না খেয়ে মারা যাবে? তারা কি বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ। আর বর্তমানে এই কয়েকদিনের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আসলে অমানবিক আচরণ করছে তাদের প্রতি। আসলে এটা ওরা কতটা মানে দুঃখজনক, আসলে এটা বলে বোঝাতে পারবো না। আসলে বাংলাদেশ এই বর্তমানে শিক্ষার্থীদের উপর একটা জুলুম করতেছে। আসলে বর্তমান সময়টা কিন্তু ও যে আগের ১৯৭১ সালের মতো এসে পড়ছে। দেখো ২৫শে মার্চের কালরাত্রির মতো গতকালকে একটা ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক বন্ধ করে, সমস্ত ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে তাদের উপর অমানবিক এক অত্যাচার চালিয়েছে। আসলে এটা ঠিক। আসলে আমাদের সকলকে সকল পজিশন থেকে কিন্তু নেমে আসা উচিত। সকলে আন্দোলনে একসাথে যোগ দিয়ে দেশকে কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসলে এগিয়ে নিয়ে যাওয়া, ওদিকে যাওয়া উচিত। আসলে সবার সমান অধিকার ভাবে বেঁচে থাকার অধিকার আছে। সবার সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। এখানে কেউ হয়তো একটু ভালো, কেউ একটু খারাপ। আসলে সব মিলিয়ে কিন্তু বেঁচে থাকার অধিকারটাও আছে। আর বর্তমান যে পজিশনটা আসলে ওটা বেঁচে থাকার মতো কোনো মানে প্রেক্ষাপট নাই। আসলে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন কি করবে? আসলে নিজের ফ্যামিলিতেও তো টানতে হবে না? তারা এখন যায় কই? প্রবাস। আর প্রবাসের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ চলতেছে। তাদের দিকেও তো একটু বিনয়ী হওয়া দরকার না? দেশের সরকার, দেশের যে সকল দায়িত্বশীল আছে তারা একটু বিনয়ী হওয়া দরকার। আসলে এত কঠোর হলে তো হবে না। দেশের যে সকল জনগণের মাধ্যমে দেশ উন্নয়ন হচ্ছে তাদের দিকেও তাকানো দরকার। শিক্ষার্থীদেরকে উৎসাহ করা দরকার। তারা যে সামনে আরো এগিয়ে যেতে পারে। আসলে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ যে সকল সরকারি কাজগুলো আছে, যেমন পদ্মা সেতু বলেন, পদ্মা সেতু সহ আরো অন্যান্য যে সকল বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ আছে ওগুলাতে মানে দেশের ইঞ্জিনিয়ার নাই বললেই চলে। বাইরে থেকে হায়ার করে ইঞ্জিনিয়ার আনা হয়। হ্যাঁ, তারা ভালোর জন্যই আনে, এটা ঠিক আছে যে দেশে এই যে কাজটা চলতেছে ওটাকে আরো ভালোভাবে করবে, ওটাকে আরো উন্নত মানের করবে। আসলে এটার জন্য আনে, ঠিক আছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে যদি পাশেও রাখে, তারা কি একটু এক্সপেরিয়েন্স নিতে পারবে না? তাদেরকে একটু অভিজ্ঞতা হবে না? তাদের তো উচিত যে বাংলাদেশের যে সকল ইঞ্জিনিয়ার আছে তাদেরকে পাশে রাখা। তাদেরকে পাশেও রাখতে পারে না। আসলে তাদেরকে কি কোনো ভরসা নেই? আর ভরসাই বা থাকবে কিভাবে? তারা তো তাদের নিজস্ব লোক চাকরি দিচ্ছে। যোগ্য
যোগ্যতা কার আছে কার নাই ওটা তো আর তাদের দেখার সময় নেই। আসলে যোগ্যতার দিকে যদি তাকাতো তাহলে কিন্তু ঠিকই বাংলাদেশ অন্যান্য দেশের মতো উন্নয়ন হতো। আপনি বাংলাদেশকে বিগত কয়েক বছরে আপনি তাকাইলে দেখবেন কি কি মানে বাংলাদেশের মানুষ সাফার ভোগ করতেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ দুবেলা দুমুঠো যে খাবে ওই সিস্টেমটাও নাই, দ্রব্যমূল্যের যে দামটা বাড়ছে। তার পাশাপাশিও বর্তমানে চাকরির একটা মানুষ যদি চাকরি না পায় তার ফ্যামিলি চালাবে কীভাবে? আসলে সে ছোট থেকে বড় হয়, তার ফ্যামিলি একটা আশাই তো বড় করে না, আমার সন্তানটা মানুষ হবে, আমার সন্তানটা বড় হলে ভালো একটা চাকরি করবে, সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করবো, একসাথে থাকবো, একসাথে ফ্যামিলিকে সময় দেব। আসলে নিজের সর্বোচ্চ সেরে তারা তাদের জায়গা জমি ধন সম্পদ বিক্রিও করে প্রয়োজনে, তারপরে তার প্রয়োজন তাদের ধন সম্পত্তি বিক্রি করে তাদের সন্তানদেরকে পড়ালেখা করায়। আসলে এই পড়ালেখার যদি কোনো যদি ভ্যালুই না থাকে, এটা যদি কোনো যদি দামই না থাকে, তাহলে এত টাকা খরচ করে যে দেশে মানে চাকরি নেই ওই দেশে আসলে পড়ালেখার তো কোনো আসলে মানি হচ্ছে না। আসলে পরিশেষে একটাই কথা বলবো সবার উদ্দেশ্যে, সবাই সকলের স্থান থেকে সবাই জাগ্রত হন, সবাই দেশের প্রতি, দেশের ছাত্রদের প্রতি, দেশের শিক্ষার্থীর প্রতি, দেশের জনকল্যাণের প্রতি সবাই ঝাঁপিয়ে পড়ি। আসলে সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই একসাথে কাজ করলে আমরা হয়তো ভালো একটা প্রেক্ষাপটে যেতে পারবো। এই বলে আমার কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।